তো এখানে ঠাকুর কথাটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করবেন যে ঠাকুর বলতে কি এখানে শুধু রবীন্দ্রনাথকে বোঝানো হয়েছে? আমি মনে করি কোন শব্দের অর্থকে একটা নির্দিষ্ট অর্থে সীমিত রাখা যায় না, এটা ভাষার চরিত্র। উদাহরণস্বরূপ ঠাকুর শব্দটা বাংলা ভাষায় কখন প্রথম এসেছে? আমি দেখতে পাচ্ছি এই ঠাকুর শব্দ চর্যাপদে আছে। অদ্ভুত ব্যাপার। তাহলে চর্যাপদে এই শব্দ কোথা থেকে এলো? দেখা যাচ্ছে প্রায় 1000 বছর আগের চর্যাপদ বলা হচ্ছে। কথাটা যে পুরোপুরি সত্য নয় তার আরেকটা প্রমাণ। এটা তুর্কি ভাষার শব্দ। ঠাকুর মানে হচ্ছে ইংরেজিতে বলে লর্ড, মাস্টার। ইংরেজি এটাকে মাস্টার বলে, জার্মান ভাষা বলে হ্যার। হেগেলের দর্শনের ছাত্র আছি আমি অনেক বছর ধরে। হেগেল মাস্টার স্লেভ ডায়ালেকটিক বলে একটি কথা আছে, সেটাকে মাস্টারটাকে ইংরেজিতে মাস্টার বললেও ইংরেজিতে বলে লর্ডশিপ অ্যান্ড সার্ভডম। লর্ডশিপের জার্মান হচ্ছে হ্যারেনশাফট। তো হ্যারেনশাফট মানে হচ্ছে কি লর্ডশিপ। তো আমি ঠাকুর কথাটাকে ব্যবহার করেছি ওই অর্থে, প্রভু যে কোনো জমিদার, যে কোনো লোক ঊর্ধ্বতন পক্ষ, যে অধস্তন পক্ষের উপর যে ধরনের ন্যায় বিচার করে, যেটাকে সাধারণত আমরা অন্যায় বিচার বলতে পারি। বাংলা ভাষায় প্রচলিত শব্দ হচ্ছে মাৎসন্যায়। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমন লর্ডেরা তাদের অধস্তন, যাকে বলা হয় সার্ফ, মানে জমিদাররা প্রজাকে সেভাবে খেয়ে ফেলে। ঘটনাচক্রে রবীন্দ্রনাথ একজন জমিদারও ছিলেন, কিন্তু তিনি কবিদের মধ্যেও তার একটা জমিদারি ছিল। তিনি বাংলা ভাষার এক অর্থে জমিদারি, জমির জমিদার বলছি না, ভাষার জমিদার। কাজেই তার সম্পর্কে নজরুল ইসলাম এই শব্দটা ব্যবহার করেছেন, বড়র প্রীতি বালির মা। কেন ব্যবহার করেছেন? 1923 সনে নজরুল ইসলাম যখন ব্রিটিশ সরকারের কারাগারে অন্তরীণ ছিলেন, আলিপুর সেন্ট্রাল জেলে বা এই জাতীয় কোনো জায়গায়, তখন তিনি অনশন ধর্মঘট করেছিলেন প্রায় 40 দিন। 40 দিন ধর্মঘট করতে মানুষের বাঁচার কথা নয়। নজরুল তখন প্রবল প্রতাপান্বিত তরুণ, যুদ্ধ ফেরত একজন হাবিলদার। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, কিন্তু তার অনশন ভাঙানোর জন্য তার দাবি মেনে নেওয়ার কোনো উদ্যোগ ইংরেজ সরকার নেয়নি। শোনা যায় রবীন্দ্রনাথ সেই সময় তাকে একটা টেলিগ্রাম করেছিলেন যে আমাদের সাহিত্যে তোমার দরকার আছে, তুমি অনশন ধর্মঘট ত্যাগ করো। নজরুলের উদ্দেশ্যে তিনি বলেছিলেন। শুধু তার একটা অক্ষম দাবি ছিল না এটা, তিনি নজরুলকে ভালোবাসতেন। তিনি তাকে একটা বই উৎসর্গ করেছিলেন, একটা ছোট নাটিকা বসন্ত। তো নজরুল সেই কথা স্মরণ করে 4 বছর পরে 1927 সনের শেষে বলছেন যে আপনি এক সময় আমাকে ভালোবেসে একটা বই শুরু করেছিলেন, আজকে আমি যে উর্দু ফার্সি শব্দ বাংলা ব্যবহার করতে বলে আমাকে নাম না নিয়ে হলেও আপনি সমালোচনা করছেন, সেই কাজটা আপনি নিজেই করেছেন। এটা তো প্রমোদ চৌধুরীও করেছেন। এবং বাংলা সাহিত্যে যারা বড় দিকপাল, নজরুলের একটু আগে যিনি লিখতেন মহিতলাল মজুমদার, তারা ব্যবহার করেছেন। সুতরাং আমি ব্যবহারের দোষ কি? তখন রবীন্দ্রনাথ খানিকটা পশ্চাৎপসরণ করে বলেছিলেন যে আমি কোনো এক বাঙালি হিন্দু কবিকে বলেছিলাম, এটা যেন নজরুলের মধ্যে না পড়ে। আমাদের দেশে যারা বড় বড় অধ্যাপক, যেমন প্রয়াত আনিসুজ্জামান, আরো অন্যান্য নাম আমি নিচ্ছি না, তারা সকলেই বলছেন রবীন্দ্রনাথের এই সমালোচনার লক্ষ্য উদ্দিষ্ট নজরুল ছিলেন না। তো এই সমস্ত বিতর্কে কোনো মীমাংসা নেই। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক একজন জীবিত অধ্যাপক আছেন সুমিতা চক্রবর্তী, ওনার বই পড়লাম সৃষ্টি স্বাতন্ত্র্যের নজরুল বইতে। উনি এই প্রবন্ধটা সমালোচনা করতে গিয়ে বললেন রবীন্দ্রনাথের এই কথাটা তো আরো বেশি খারাপ। যদি বাঙালি মুসলমান হলে এটা অনুমোদন করা যাবে, অর্থাৎ রক্ত অর্থে খুনের ব্যবহার, যেমন যে ব্যবহার নজরুল করেছিলেন, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার, অথবা বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। এখানে খুন শব্দের ব্যবহার হচ্ছে রক্ত অর্থে। এই অর্থটাই রবীন্দ্রনাথ নিষেধ করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথের এই রোগটা শুধু নজরুলের ক্ষেত্রে সীমিত ছিল তা নয়, তিনি অন্যান্য ক্ষেত্রে এই রোগের রোগী। তিনি মনে করেছিলেন একটা শব্দের একটি অর্থ হতে পারে, কিন্তু ভাষার চরিত্রই প্রমাণ করে, শুধু বাংলা নয় যে কোনো ভাষাতেই একটা শব্দের 1000 রকমের অর্থ থাকে। যেমন সম্প্রতি আমি দেখলাম মুনির চৌধুরীও তার একটি প্রবন্ধে দেখিয়েছেন, যেমন প্রিন্সিপাল কথাটা ইংরেজিতে কত রকম ব্যবহৃত হয়। এই আজকে 21শে ফেব্রুয়ারি 2023 সনে পুনঃ প্রকাশিত হয়েছে মুনির চৌধুরীর আগে পাকিস্তান আমলে প্রকাশিত কন্টেম্পোরারি ইংলিশ রাইটিং নামে একটা বই, খান সারোয়ার মোর্শেদ সম্পাদনা করেছিলেন। সেখানে অ্যাবস্ট্রাক্ট থট ইন বেঙ্গলি নামে একটি প্রবন্ধ মুনির চৌধুরী লিখেছিলেন। সেইটাতেও তিনি বলেছেন একটি ইংরেজি শব্দ প্রিন্সিপাল উনি দেখিয়েছেন কত রকম অর্থে ব্যবহৃত হয়। মানে আমি এই প্রশ্নটাই করেছি, খুন শব্দটা বহু অর্থে ব্যবহৃত হতে পারে, হত্যাও হতে পারে, রক্তও হতে পারে। যেমন বাংলা কি শব্দ রবীন্দ্রনাথ যেটা নিষিদ্ধ করতে চেয়েছেন তার বানান না বদলালে তার অর্থ একটাই হবে। এইটা ভাষার মূল চরিত্র সম্পর্কে একটি ভুল বোঝাবুঝি, সেইটাই আমি এখানে প্রতিবাদের মধ্যে দেখিয়েছি। এটা শুধু নজরুল সমালোচনা নয়,
এখন আসল কথায় আসি। বাংলাদেশে 1925 সনে চিত্তরঞ্জন দাস ওরফে সিআর দাসের মৃত্যুর পরে দেখা যাচ্ছে যিনি বাংলার হিন্দু মুসলমানের মধ্যে একটা মিলনের সেতু রচনা করতে চেয়েছিলেন, এক ধরনের যেটাকে নাম দেওয়া হয়েছিল বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি, সেটা রদ করেছিল বাংলাদেশের ভদ্রলোক শ্রেণীর নেতারা, যারা দুইটা দলে তখন ছড়িয়েছিলেন। একটা হচ্ছে বাংলাদেশের কংগ্রেস কমিটি, আর একটা হলো বাংলাদেশের হিন্দু মহাসভা। তাদের নেতারা, যারা শেষ পর্যন্ত 1947 সনে বঙ্গভাগের জন্য চিৎকার জুড়ে দিয়েছিলেন, তারা তখন থেকে এই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করেন এবং চিত্তরঞ্জন দাসের প্রণীত এবং মুসলিম নেতৃত্ব কর্তৃক গৃহীত বেঙ্গল প্যাক্ট ওরফে বাংলার হিন্দু মুসলমানের সরকারি চাকরি এবং প্রাদেশিক পরিষদে তাদের প্রতিনিধিত্ব, তাদের পৌরসভা এবং অন্যান্য ইউনিয়ন পরিষদ ইত্যাদি প্রতিনিধিত্বের হারাহারি, এই সমস্ত ঠিক করে একটা চুক্তি হয়েছিল 1923-এ। সেটা 1925 ওনার মৃত্যুর পর বাতিল হয় এবং 26 সন থেকে কলকাতায় থেকে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যেটার জের 1947 পর্যন্ত চলতে থাকে এবং এখনো পর্যন্ত চলছে। নজরুল ইসলাম এটার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুজাফফর আহমদের সহায়তায়, অন্যান্যদের মধ্যে। এখানে দুর্ভাগ্যের সাথে বলতে হয়, রবীন্দ্রনাথের বক্তৃতাটি সেই সাম্প্রদায়িক দাঙ্গার পেছনে উস্কানি স্বরূপ কাজ করে। রবীন্দ্রনাথ একা নন, নজরুলের পেছনে তখন লেগেছিলেন সজনীকান্ত দাস, লেগেছিলেন প্রবাসী পত্রিকার অন্যান্য লেখক যেমন নীরজচন্দ্র চৌধুরী এবং প্রবাসী পত্রিকা, মডার্ন রিভিউ ইত্যাদির সম্পাদক যিনি রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি হচ্ছেন মালিক এবং সম্পাদক। তো প্রেমেন্দ্র মিত্র ওখানে একজন কবি ছিলেন, কিন্তু উনি সম্পাদক ছিলেন না, উনি ছোটখাটো পত্রিকার সম্পাদক। এই একটা চক্র, যাদেরকে ভদ্রলোক শ্রেণী বলা হয়। দুর্ভাগ্যবশত রবীন্দ্রনাথ তাদের বিরুদ্ধে না গিয়ে তাদেরকে কম করে বললে প্রশ্রয়, বেশি করে বললে উস্কানি দিলেন। এই হচ্ছে আমার প্রবন্ধের পটভূমি।